দিলাম। তো সেখানে মোটামুটি আমি চেষ্টা করেছি চ্যাপ্টার 3 23 সবকিছু এক্সপ্লেইন করার জন্য যতটুকু সম্ভব। সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে রিগার্ডিং চ্যাপ্টার 23 কোনো স্লাইড বা কোনো পয়েন্ট আমাদের আবার ডিসকাশন করার প্রয়োজন, তাহলে কোয়েশ্চেন করতে পারেন। আজকে মূলত আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন আরকি। বিকজ আমি চেষ্টা করেছি যে স্লাইড আপনাদের যে ভিডিও দেয়া হচ্ছে সেখানে রিপিটেডলি এক্সপ্লেইন করার জন্য। একই বিষয় দেখা গেছে আমি ২-৩ বার বলেছি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। বাট তারপরেও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা কোনো পয়েন্টে এক্সপ্লেনেশন প্রয়োজন হয়, আপনারা জিজ্ঞেস করতে পারেন। সো আপনারা যেটা জিজ্ঞেস করবেন সেটা অনুযায়ী আমি আলোচনা করব আরকি এই চ্যাপ্টারে। সো স্যার, আমরা যখন ম্যাক্রো ইকোনমিক্স পড়েছিলাম সেখানে অ্যাগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভের মধ্যে আমরা রিলেশন দেখিয়েছিলাম ইনকাম আর ডিমান্ড অথবা সাপ্লাই এর, কিন্তু এখানে হুম, হুম। ইনফ্লেশনের সাথে রিলেশন দেখানো হয়েছে, এটা কেন? আচ্ছা, এখানে আসলে মূলত ইনফ্লেশনের সাথে রিলেশনশিপটা দেখানো হয়েছে বোঝানোর জন্য যে these things actually impact also আপনার এগ্রিগেট ডিমান্ড। ঠিক আছে? যে প্রাইস লেভেলের সাথে আমাদের যেমন এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই এর ইমপ্যাক্ট মানে রিলেশন আছে। সিমিলারলি ইনফ্লেশন রেটের সাথেও আমার এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই এর রিলেশনশিপ আছে আরকি। সো হুম, সো ব্যাপারটা অনেকটা এরকম যদি আমি একটা গ্রাফের মাধ্যমে আপনাদের বোঝাইতে চাই যে আ সাপোজ হয়তো আপনারা যখন দেখে আসছেন যে সাপোজ এটা আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভ। সো আমার যখন ইনকাম বেশি সাপোজ আমার আ আ এগ্রিগেট ডিমান্ড হয়তোবা জেনারেলি যেটা হয় প্রাইস লেভেলের সাথে দেখানো হয় যে আপনার যখন প্রোডাক্ট এর প্রাইস বেশি তখন আপনার এগ্রিগেট ডিমান্ড বা আউটপুট হলো কম। যখন প্রাইস কম তখন এগ্রিগেট ডিমান্ড বা আউটপুট বেশি। ঠিক আছে? সো এখন আমরা চিন্তা করতেছি প্রাইস ছাড়া প্রাইস প্রবাবলি এটা হইতে পারে ধরেন অন এভারেজ একটা প্রাইস এটা হলো ৳১০০, এটা হলো ৳৮০। ঠিক আছে? এখন আমরা দেখতে চাচ্ছি যে ইনফ্লেশন রেটের সাথে আসলে মানে এগ্রিগেট ডিমান্ড এর রিলেশনশিপ কি? সো এখানে থাকবে আপনার ইনফ্লেশন রেটটা থাকবে। নট নেসেসারিলি এখানে ৳১০০ থাকবে অথবা ৳৮০ থাকবে। রাদার এখানে একটা রেট 5% প্রবাবলি 3%। ঠিক আছে? সো ইকোনো ইকোনমিতে আমরা দেখে আসছি যে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই এর ক্ষেত্রে ইনফ্লেশন এরও একটা ইমপ্যাক্ট আছে। যদিও আমরা ওইটা হয়তোবা যখন এগ্রিগেট ডিমান্ড বা এগ্রিগেট সাপ্লাই পড়ে আসছি তখন ইনফ্লেশন এর পার্সপেক্টিভ থেকে আমরা পড়ি নাই। আমরা হয়তো প্রাইস লেভেল অথবা ইনকাম লেভেলের পার্সপেক্টিভ থেকে পড়ে আসছি। ঠিক আছে? বাট এখন আমরা দেখাতে চাচ্ছি যে এটা আসলে ইনফ্লেশন লেভেলের পার্সপেক্টিভ থেকেও এক্সপ্লেইন করা যায়। আর যেটা আমাদেরকে হেল্প করে আল্টিমেটলি আমরা যে পয়েন্টটা সবসময় জানতে চাচ্ছি যে আল্টিমেটলি আমার মানি সাপ্লাই এর ইমপ্যাক্টটা আমার কোথায়? মানি সাপ্লাই এর ফলে আমার আ আউটপুট এ কোনো ইমপ্যাক্ট আছে কিনা? ঠিক আছে? এই আন্ডারস্ট্যান্ডিং টা আমরা ১ম থেকেই পড়ে আসছি। বা ১ম থেকেই জানতে চেষ্টা করছি যে হুম, মানি সাপ্লাই বাড়লে বা কমালে আমার একদিকের আউটপুটে কোনো ইমপ্যাক্ট হবে কিনা। ঠিক আছে? বোঝানোর জন্য আমরা আসলে মূলত এখন একদিকে ডিমান্ড বা সাপ্লাইটাকে ইনফ্লেশন এর পার্সপেক্টিভ থেকে বলতেছি। এটা এমন না যে প্রাইস এর পার্সপেক্টিভ থেকে বলা যাবে না বা ইনকাম এর পার্সপেক্টিভ থেকে বলা যাবে না। প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকেই বলা যায়। আপনারা এই ২ টা পার্সপেক্টিভ থেকে হয়তোবা আগে দেখে আসছেন। ইনফ্লেশন এর পার্সপেক্টিভ থেকে আগে বলা হয় নাই বিকজ আমরা আ ইনফ্লেশনের ইনফ্লেশনারি ইমপ্যাক্ট টা এগ্রিগেট ডিমান্ড বা সাপ্লাই কি সেটা আমরা তখন কনসিডারেশন এ আনি নাই। এখন যেহেতু আমরা ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট রেট, মনিটারি ইকোনমিক্স এর পার্টটাই হলো মূলত ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট রেট, ইন্টারেস্ট রেট এগুলো নিয়ে কথা বলা। সো দ্যাটস হোয়াই আমরা আসলে এখন ইনফ্লেশনের পার্সপেক্টিভ থেকে বলতেছি। ২ ভাবেই আপনি এক্সপ্লেইন করা পসিবল। আমরা যেহেতু এখন আমাদের কোর আইডিয়া হলো ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন। সো দ্যাটস হোয়াই আমরা এখন ইনফ্লেশন এর পার্সপেক্টিভ থেকে বলতেছি এবং ইনফ্লেশন এর কারণে কিভাবে ইমপ্যাক্ট হয় এটা কিন্তু আমরা এখানে এই স্লাইডটাতে আমরা বলে আসছি যে মূলত ইনফ্লেশন এর কারণে আপনার ইনভেস্টমেন্ট এ ইমপ্যাক্ট হয় এবং ইনভেস্টমেন্ট থেকে আপনার আল্টিমেটলি আউটপুট এ ইমপ্যাক্ট হয়। ঠিক আছে? এবং আমরা বলে আসছি যে ইনফ্লেশন এর কারণে শুধুমাত্র যে ইনভেস্টমেন্ট এ ইমপ্যাক্ট হয় ব্যাপারটা এরকম না। ইনফ্লেশন এর কারণে আপনার যদি অ্যা কনজাম্পশন এ ইমপ্যাক্ট হয় সেটার ইমপ্যাক্ট ও আপনার এগ্রিগেট ডিমান্ড এ পড়বে। ইনফ্লেশন এর কারণে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এ কোনো ইমপ্যাক্ট হয়, সেটার ইমপ্যাক্ট ও আপনার আউটপুট এ পড়বে। নেট এক্সপোর্ট এও যদি কোনো ইমপ্যাক্ট হয়, সেটার ইমপ্যাক্ট ও আপনার আউটপুট এ পড়বে। সো
ব্যাপারটা হলো যদি ইনফ্লেশনের কারণে আপনার আউটপুটে কোনো চেঞ্জ হয়। এখন আপনার কোয়েশ্চেনটা ছিল যে স্যার আমরা তো আগে ইনকাম লেভেল অথবা প্রাইস লেভেলের সাথে রিলেশন দেখে আসছি। সেটাও যেমন দেখানো পসিবল, ইনফ্লেশনের সাথেও এগ্রিগেট ডিমান্ড বা এগ্রিগেট সাপ্লাই এর রিলেশনশিপ দেখানো পসিবল। কেন পসিবল? এখানে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করছি যে এগ্রিগেট মানে আপনার ইনফ্লেশনের কারণে আপনার ইনভেস্টমেন্ট কমে যাবে এবং আল্টিমেটলি এগ্রিগেট ডিমান্ড কমবে বিকজ ইনভেস্টমেন্ট এগ্রিগেট ডিমান্ডের একটা পার্ট। আমরা আরো বলে আসছি যে কস্ট অফ প্রোডাকশন মানে কনজাম্পশন অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অথবা নেট এক্সপোর্টও যদি চেঞ্জ হয় ইনফ্লেশনের কারণে, যেগুলোর ইমপ্যাক্ট আমরা ডিরেক্টলি দেখি না, ইনডিরেক্ট ইমপ্যাক্ট থাকে। যদি কোনো ইমপ্যাক্ট থাকে সেটার কারণে আপনার এগ্রিগেট ডিমান্ড বা সাপ্লাই কমতে পারে। ঠিক আছে? আর আরেকটা পয়েন্ট যেটা বলে আসছি আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে এই যে অটোনোমাস আ কনজাম্পশন অথবা অটোনোমাস ইনভেস্টমেন্ট অথবা অটোনোমাস সাপ্লাই সরি অটোনোমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সো সেটা হলো জাস্ট ইনফ্লেশনের কারণে চেঞ্জ না। অন্য যেকোনো কারণে, অন্য পলিসিগত কারণে বা অন্য কোনো এনভায়রনমেন্টাল ইস্যু অথবা টেকনোলজিক্যাল চেঞ্জ অথবা গভর্নমেন্ট ইস্যুর কারণে যদি আপনার কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, নেট এক্সপোর্ট এগুলা বাড়ে। সেইসব কারণে যদি আপনার এগ্রিগেট ডিমান্ড বা সাপ্লাই শিফট হয় সেটাকে আমরা বলতেছি অটোনোমাস চেঞ্জ ইন দিস ভেরিয়েবলস অ্যাকচুয়ালি। ঠিক আছে? আর যদি ইনফ্লেশনের কারণে চেঞ্জ হয় এই ভেরিয়েবল গুলোতে সেইটা হলো আমার মানে মানে ডিউ টু চেঞ্জ ইন ইনফ্লেশন সেটার কারণে আমার মানে অ্যালং দ্যা কার্ভ শিফট করবে। আর যদি অটোনোমাস চেঞ্জ হয় তাহলে কার্ভ আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড শিফট করবে। সো যাই হোক আমি বলল যে আমরা এখন ইনফ্লেশনের সাথে কেন রিলেশন দেখতেছি? কারণ ইনফ্লেশনের সাথে রিলেশনশিপ আছে এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর। এটা আমরা এই ইকুয়েশন এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। সো দ্যাটস হোয়াই আমরা রিলেশনশিপটা দেখছি। আর মূলত আরেকটা মেইন রিজন হলো যে আমাদের এই কোর্সের মেইন আন্ডারস্ট্যান্ডিং হলো আমরা জানতে চাই আমাদের ইনফ্লেশন রেট কিরকম চেঞ্জ হচ্ছে, আমাদের ইন্টারেস্ট রেট ইকোনমিতে কিরকম চেঞ্জ হচ্ছে বা মানি সাপ্লাই কি আমাদের এগ্রিগেট আউটপুট কে কিভাবে ইমপ্যাক্ট ফেলে। সো এই রিলেশনশিপ গুলা বোঝার জন্য আমাদের ইনফ্লেশন রেটের সাথে এগ্রিগেট ডিমান্ড বা এগ্রিগেট সাপ্লাই এর রিলেশনশিপটা জানা দরকার। দ্যাটস হোয়াই। সো এমন না যে আপনারা আগে দেখে আসছেন প্রাইসের সাথে অথবা ইনকামের সাথে এগ্রিগেট ডিমান্ড বা সাপ্লাই এর রিলেশনশিপ সেইটাই সেটা মিথ্যা না। সেটাও ট্রু। সেটাও যেমন রিলেশনশিপ দাঁড়া করানো যায়। আপনার ইনফ্লেশন রেটের সাথেও এগ্রিগেট ডিমান্ড এবং সাপ্লাই এর রিলেশনশিপ দাঁড়া করানো যায়। থ্যাংক ইউ স্যার। এরপর আর কোন কোয়েশ্চেন? যেকোনো পয়েন্ট যেকোনো স্লাইডে যে এই পয়েন্টটা স্যার আরেকটু ডিসকাস অথবা এই পয়েন্টটা বুঝি নাই বা এই পয়েন্টটাতে কোন কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন কেউ যদি চ্যাট বক্সে বলতে চান সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের তো এখনো ইন পারসন ক্লাসের ব্যাপারে কিছু বলা হয়নি, রাইট? No, sir. আমাদের এখন পর্যন্ত এই চ্যাপ্টারের পরে আমার টার্গেট হলো আর ২ টা চ্যাপ্টার আছে আপনাদের। মানে এট মিনিমাম আরকি আর ২ টা চ্যাপ্টার আছে। ২ টা চ্যাপ্টার ছোট, ছোট আছে। ওই ২ টা চ্যাপ্টার আমরা ট্রাই করব কমপ্লিট করার জন্য। এরপরে যদি আমরা সময় পাই তাহলে হয়তো আ আগে যে চ্যাপ্টার গুলো আমরা স্কিপ করে আসছি ৩ টা চ্যাপ্টার আমরা মূলত স্কিপ করে আসছি। এখান থেকে হয়তোবা একটা চ্যাপ্টার ট্রাই মানে আমরা ডিসকাস করার ট্রাই করব। বাট আপাতত টার্গেট হলো বাকি ২ টা চ্যাপ্টার, চ্যাপ্টার 24, 25 এই ২ টা আপনাদের আ কোর্সের সাথে বেশি রিলেটেড। সো সেই ২ টা আমরা আলোচনা করব প্রথমে।
মিড টার্মের সিলেবাস এখন পর্যন্ত তো সময় আছে আপনাদের। দেখি কতটুকু, মাত্র তো 2টা চ্যাপ্টার পড়ানো হলো আপনাদের। চ্যাপ্টার 2টা না 3টা মনে হয় পড়ানো হলো। আহ, একটা চ্যাপ্টারের মনে হয় হাফ বাকি ছিল আপনাদের, সেটা আর আহ, 2টা চ্যাপ্টার শেষ হলো। So, আহ, দেখি এই সপ্তাহে পরবর্তী ক্লাসটাতে আমরা আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করবো, হয়তো এটা যদি শেষ হয় এই সপ্তাহের শেষে আপনাদেরকে আমি সিলেবাস সম্পর্কে বলবো। কারণ আপনাদের সেকশন সি এর কোর্স টিচার যিনি, ওনার সাথে আমার কথা বলে তারপর সিলেবাস নির্ধারণ করতে হবে। উনি প্রবাবলি এই মিড টার্মটা উনি কোঅর্ডিনেট করবেন। সো উনি কিভাবে চিন্তা করতেছেন সেটা আমার জিজ্ঞেস করতে হবে। So, আমি চেষ্টা করবো যে এই সপ্তাহের শেষে আপনাদের মিড টার্মের সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। আহ 17, 20, 23, আচ্ছা ঠিক আছে, আর 16-র হাফ। ওকে, গুড। তাহলে তো 3টা 3.5টার মতো চ্যাপ্টার শেষ হয়েছে। গুড, সমস্যা নাই। দেখি ওনার সাথে কথা বলে তারপর আমি আহ, ইয়ে করব। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা গত দিন একজন কোয়েশ্চেন করেছেন। ব্যাপারটা হলো, খেয়াল করেন যে আমি মানে অনলাইন ক্লাসগুলো যদি আমরা সাপোজ কনসিডারেশনে না নিই, তাহলে আপনাদের অলরেডি যে পরিমাণ অ্যাটেন্ডেন্স আছে সেটার বেসিসেই তো আপনাদের কাউন্ট হবে। ধরেন আপনাদের অফলাইনে ক্লাস হয়েছে সাপোজ ফর দ্য সেক অফ ক্যালকুলেশন, ধরেন 15টা। তো 15টার মধ্যে যদি আপনি 10টা প্রেজেন্ট থাকেন, তাহলে তো আপনি 66%, 67% প্রেজেন্ট আছেন, ঠিক আছে। এখন আমি পরের 5টা কনসিডারেশন করি বা না করি সেটা ম্যাটার না, আমি ওইখানে যেই কয়টা কাউন্ট আছে সেই কয়টার মধ্যে আপনি কতগুলো প্রেজেন্ট আছেন সেটাই কাউন্ট হবে, ঠিক আছে। কারণ অনলাইনে ব্যাপারটা হয় কি, অনলাইনে আসলে ট্র্যাক করা পসিবল তো। দেখা গেল আপনাদের মধ্যে 2জন থাকবেন, অ্যাটেন্ডেন্স যখন নিব তখন এসে বাকি 5জন জয়েন করবেন, ঠিক আছে। আবার দেখা যাবে যে কেউ প্রথমে থাকবেন 10 মিনিট, তারপরে শেষে আবার 10 মিনিট, ঠিক আছে। সো এই অনলাইনের ক্লাসগুলোকে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই পেলেন, ঠিক আছে। ধরে নিয়ে আমি জাস্ট আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকেই পার্সেন্টেজের মধ্যে আনবো, যে আগে যতগুলো ক্লাস হয়েছে তার মধ্যে কতগুলো আপনারা প্রেজেন্ট ছিলেন, কতগুলো অ্যাবসেন্ট ছিলেন। এই ক্লাসগুলোকে আমি কাউন্টে আনতেছিলাম, বিকজ আমি ধরে নিচ্ছি যে এগুলো আপনারা সবাই প্রেজেন্ট আছে, ঠিক আছে। আর তারপরে আপনাদের জন্য কোনো প্রবলেম থাকে, কোনো কারণে আপনারা ক্লাস মিস দিয়ে থাকেন, যে লেজিটিমেট কোনো কারণ থাকে, যে আমি অসুস্থ ছিলাম বা অন্য কোনো ইস্যু যদি থাকে, সেটা আপনাদেরকে আমি আগেও বলছি, এখনো বলি, যে আপনারা ডিবিএ ডিরেক্টর বরাবর একটা অ্যাপ্লিকেশন করে দিবেন, ঠিক আছে। এখন বলে ফেলবেন, তাহলে আপনাদের পরবর্তীতে সমস্যা হবে না। আপনাদের যেটা হয় যে আপনাদের, আমরা অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ ঘোষণা করি, আপনাদেরকে ফাইন করা হয়, তারপরে আপনারা এসে বলেন যে স্যার আমার তো এই অসুস্থ মানে প্রবলেম ছিল, এই জন্য ক্লাস করতে পারি নাই, বা এই ইস্যু ছিল। তো ওইটা কেন, ইস্যু যেহেতু ছিল, ইস্যু তো আগেই ছিল, আপনারা অলরেডি সে কারণে ক্লাস মিস দিয়েছেন। তো সেটার সাথে সাথে অ্যাড্রেস করেন। যে কোনো ইস্যু থাকে যে স্যার এই কারণে আমার প্রবলেম হয়েছে, সেটা একটা অ্যাপ্লিকেশন দেন যে স্যার আমার এই কারণে প্রবলেম ছিল, আমার এই অসুস্থতা ছিল, থাকতেই পারে অসুস্থতা, বা এই অন্য কোনো একটা ইস্যু ছিল, সেটা আপনারা কজ দিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই কনসিডার করার ট্রাই করি, ঠিক আছে। কিন্তু আপনারা এখন কিছু না বলে পরবর্তীতে যখন আপনাদের পার্সেন্টেজ ঘোষণা করা হয়, তখন আপনারা যদি এসে বলেন যে আর আমার এই প্রবলেম ছিল, এই কারণে আমি ক্লাস করতে পারি না, সেটা অ্যাড্রেস করাটা অনেক টাফ, ঠিক আছে। সো অ্যাটেন্ডেন্সের ব্যাপারে পলিসিটা এরকমই, যে আপনাদের ওইখানে যতগুলো ক্লাস হয়েছিল অফলাইনে, এবং সেখানে যতগুলো প্রেজেন্ট আছে সেটার বেসিসেই আমি আপনাদের মানে পার্সেন্টেজটা করবো আর কি, ঠিক আছে। আর তারপরে যদি আপনাদের কারো কোনো ইস্যু থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, প্রোগ্রাম অফিসে আপনাদের বিবিএ ডিরেক্টর বরাবর অ্যাপ্লিকেশন দিতে পারেন যে স্যার আমার অ্যাটেন্ডেন্সে এই প্রবলেম ছিল বিকজ অফ দিস অথবা দ্যাট। সো সেটা আপনারা বললে বেটার। কিন্তু পরবর্তীতে অ্যাটেন্ডেন্স হয়ে গেল, তারপরে মানে জমা দিয়ে দিলাম পার্সেন্টেজ, তারপরে আপনারা যখন বলেন তখন আসলে আমাদের হাতে করার কিছু থাকে না। সো চ্যাপ্টার 23, 20, 17 তিনটা হয়েছে, ফাইন। চ্যাপ্টার 16 হাফ হয়েছে, ওকে। এরপরে নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 24 শুরু করবো। আপনাদের
যে কোনো কোয়েশ্চেন চ্যাপ্টার 23 এর রিলেটেড। আপনারা যদি কোয়েশ্চেন না করেন তাহলে বুঝতে হবে যে আসলে আপনারা পড়ালেখা করেন নাই, এইটা স্লাইড গুলো আপনারা গো থ্রু করেন নাই, ভিডিওটাও দেখেন নাই। So, যতটুকু বুঝতেছি আপনারা আসলে দেখেন নাই মনে হয়। তাহলে নেক্সট ক্লাস আমাকে অনলাইনেই নিতে হবে আসলে। স্যার জি বলুন। স্যার সামনে যে ক্লাসগুলো করাবেন যে চ্যাপ্টারের উপর ওইগুলো আমি দিলে হয় না স্যার? ওগুলা একটু পর্যন্ত মানে হইলে আর না সেটা বাড়লে আমি তো ভালো মিড হইতো টার্মের স্যার। জন্য তো সেটা আমি তো বললাম, এটা আমি আপনাদের কারণ মানে এই মিড টার্মের কোয়েশ্চেন আমি না করার চান্সই বেশি। আহ, উনি যেহেতু প্রথম মিড টার্মটা আমি মানে কোঅর্ডিনেট করেছি, সবগুলো সেকশনে আমি খাতা দেখবো, আমি কোয়েশ্চেন করেছি। সেকেন্ড মিড টার্মটা উনি করবেন, সো ওনার সাথে আমি কথা বলে তারপর ওনার সাজেশনটা কি সেটাও জানতে হবে আমার। তারপর আমি বলবো, দেখি যে তিনটা চ্যাপ্টার, তিনটা আর ওই চ্যাপ্টারের হাফ, দেখা যাক উনি কি বলা যায়। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। এনিথিং এলস, এনি কোয়েশ্চেন? একজন কোয়েশ্চেন করেছেন যে আমরা জানি যে ইনফ্লেশন ইজ ব্যাড ফর, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইনফ্লেশন ইজ ব্যাড ফর দ্য ইকোনমি, বাট হোয়াই ইজ ডিফ্লেশন মোর হার্মফুল? সো ডিফ্লেশন কেন ইনফ্লেশনের থেকেও হার্মফুল? ব্যাপারটা হলো ইনফ্লেশন ডিফ্লেশন দুইটাই খারাপ। ইনফ্লেশন যখন হাইপার ইনফ্লেশন হয়ে যায়, দ্যাট মিনস হলো অনেক হাই রেটে ইনফ্লেশন হয়, তখন ইনফ্লেশনটা বেশি খারাপ। বাট ডিফ্লেশনটা সবসময় খারাপ। কেন খারাপ? দেখেন, আমরা যখন কোনো বিজনেস অ্যাক্টিভিটিস করি বা কোনো যে কোনো ধরনের কাজ যখন করি, আমরা কিন্তু একটা ইনসেনটিভ চাই। So, ধরেন ইকোনমিতে আপনার ডিফ্লেশন আছে 3%, তাহলে নর্মালি ইকোনমিতে দেখা যাবে আপনার ডিফ্লেশন যেহেতু 3% আছে, দেখবেন আপনার ইকোনমিতে হয়তো বা ইন্টারেস্ট রেটও নেগেটিভ থাকবে। ঠিক আছে, ধরে নিলাম ইন্টারেস্ট রেট বোঝার সুবিধার্থে ধরে নিলাম ইন্টারেস্ট রেট নেগেটিভ। ঠিক আছে, ডিফ্লেশন 3%-এর কারণে ধরেন রিয়াল রেট অফ ইন্টারেস্ট 2% পজিটিভ, আর ডিফ্লেশন যেহেতু 3% নেগেটিভ, তাহলে আমরা ধরে নিলাম ওভারঅল ইন্টারেস্ট রেট 1% নেগেটিভ। সো এটা দিয়ে কি মিন করে? এটা দিয়ে মিন করে যে আপনি যদি আজকে 100 টাকা জমা রাখেন, আপনি 1 বছর পরে 99 টাকা পাবেন। ঠিক আছে, কারণ 1% যেহেতু ডিফ্লেশন আছে, তো 100 টাকা 1 বছর পরে আপনাকে 99 টাকা দেওয়া হবে। তো আপনি কেন ইকোনমিতে 100 টাকা আজকে ইনভেস্ট মানে জমা রাখবেন? এটার কোনো লজিক নাই যে আপনি 100 টাকা আজকে জমা রেখে 1 বছর পরে 99 টাকা নিবেন। হ্যাঁ, আপনি জানেন যে 99 টাকার ভ্যালু 100 টাকার ভ্যালু সমান। ঠিক আছে, বা 99 টাকাও আপনার মানে টাইম ভ্যালু অফ মানি হিসাবে এটা ঠিক আছে, এটা আপনি জানেন। আপনি জানেন, আমি জানি, হয়তো বা ইকোনমির 10% 20% মানুষ জানে, যারা ইকোনমি নিয়ে কাজ করে, যারা ফিনান্স নিয়ে কাজ করে। ঠিক আছে, অথবা আপনার যারা ইকোনমি বুঝে। ঠিক আছে, বাট ওভারঅল মানুষ এটা বুঝবে না। ঠিক আছে, নর্মাল সেন্সে ইকোনমি তো শুধুমাত্র লার্নেড পার্সন দিয়েই চলে না, যারা ইকোনমিক্স বুঝে তাদেরকে দিয়েই ইকোনমি চলে। ব্যাপারটা এরকম দেয়ার আর পিপল যারা আসলে ইকোনমিক্স কি এত কিছু বুঝে না। ঠিক আছে, হোয়াট এভার, মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে নর্মালি তখন যেটা হবে যে 100 টাকা রেখে আমি 1 বছর পরে 99 টাকা 98 টাকা রিসিভ করবে, এটা আসলে কেউ এক্সপেক্ট করে না। সিমিলারলি আপনি যদি ইকোনমিতে ডিফ্লেশন থাকে, তখন যেটা হবে যে প্রোডাক্টের প্রাইস কমা শুরু করার কথা। ইনফ্লেশনে যেমন প্রোডাক্টের প্রাইস বাড়ে, ডিফ্লেশনে প্রোডাক্টের প্রাইস কমবে। তো আপনি দেখতেছেন যে আপনি যেই প্রোডাকশন করতেছেন সেখান থেকে আপনার প্রোডাকশন কষ্ট কমতেছে, ভালো কথা, আপনার প্রোডাক্টের প্রাইসও কমতেছে। সো আলটিমেটলি যেটা হবে, ধরেন আপনি যখন রিপোর্টিং করতেছেন, আপনি বলতেছেন যে গত বছর আমার কোম্পানি থেকে আমার প্রফিট হয়েছিল 1 কোটি টাকা, এই বছর আমার প্রফিট হয়েছে, সেম প্রোডাকশন অ্যাক্টিভিটি সবকিছু আপনি সেম কাজ করেছেন। হ্যাঁ, তারপরও আপনার প্রোডাকশন থেকে আপনার বেনিফিট বা প্রফিট হয়েছে 75 লাখ টাকা। ঠিক আছে, তো এই যে আপনি যে বললেন যে আপনার গত বছর 1 কোটি টাকা প্রফিট হয়েছিল, এই বছর 75 লাখ টাকা প্রফিট হয়েছিল, মানুষ কিন্তু বুঝতে চাইবে না যে ইকোনমিতে ডিফ্লেশন চলতেছে, বা ইকোনমিতে ইন্টারেস্ট রেট অনেক কম, ইন্টারেস্ট রেট নেগেটিভ, এগুলা বুঝতে চাইবে না। মানুষ কিন্তু বুঝতে চায় যে আপনার প্রফিট বাড়লো কিনা। ঠিক আছে, সো দেয়ার ইজ নো ইনসেন্টিভ ইফ দেয়ার ইজ এ ডিফ্লেশন উইথ ইন দ্য ইকোনমি। ঠিক আছে, ইকোনমিতে যদি ডিফ্লেশন থাকে আপনার কোনো ইনসেন্টিভ নাই।
আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন, আপনি কেন প্রোডাকশন করবেন, আপনি কেন আপনার টাকাটা ব্যাংকে জমা রাখবেন, আপনি কেন টাকাটা বিভিন্ন জায়গায় খাটাবেন? কারণ ওইখান থেকে তো আপনার কোনো পজিটিভ রিটার্ন নাই। মানে আমি নর্মাল সেন্সে ধরে নিচ্ছি যে ডিফ্লেশন যদি আপনার রিয়েল রেট অফ ইন্টারেস্ট থেকে বেশি হয়, ঠিক আছে? তো তখন যেটা হয় যে ইকোনমিকতে আসলে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলোর মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়। ইকোনমিক যে সাইকেল গুলো আছে, যে নর্মালি আপনি কি করবেন, আপনার কাছে আপনার যদি সারপ্লাস টাকা থাকে তাহলে আপনি সেই টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, সেই টাকা থেকে একটা বছর সময় পরে আপনি রিটার্ন পাবেন। সেই ইনভেস্টমেন্টের টাকাটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট গুলো লোন দিবে, লোন দিয়ে বিভিন্ন কোম্পানিকে লোন দিবে। কোম্পানিগুলো সেই টাকাটা তাদের প্রোডাকশনে ইউজ করবে, বিকজ তারা সেই প্রোডাকশন থেকে হায়ার রেট অফ রিটার্ন জেনারেট করতে পারবে। এই যে সাইকেল গুলা বা এই যে প্রসেস গুলা বা এই যে স্টেপ গুলা একটার পর একটা, এগুলো আসলে মানে নর্মাল নর্মাল ওয়েতে যেভাবে ফ্লো করার কথা এভাবে ফ্লো করতে পারে না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আসলে ইকোনমিতে যদি ডিফ্লেশন হয়, সো এটা বলা হয় যে ইনফ্লেশন যদি আপনার ইকোনমিতে ক্ষত সৃষ্টি করে, ডিফ্লেশন সেই ক্ষতর মধ্যে ঘা সৃষ্টি করে, এইভাবে বলা হয়। ঠিক আছে? মানে একটা প্রবাদ আছে এরকম যে আমরা অনেকেই মনে করি যে ইনফ্লেশন খারাপ। হ্যাঁ, ইনফ্লেশন অবশ্যই খারাপ, পারসিস্টেন্ট হাই ইনফ্লেশন ইজ ভেরি ব্যাড। বাট যদি আপনি লো ইনফ্লেশন থাকে, পারসিস্টেন্টলি লো ইনফ্লেশন থাকে, দিস ইজ গুড ফর দ্য ইকোনমি, বিকজ পিপল ফিল দে আর গেটিং ইনসেন্টিভ। ঠিক আছে? যদিও আপনি একজনকে বলতেছেন ভাই ইনফ্লেশন রেট 5%, আপনাকে এক বছর পরে 100 টাকার জায়গায় 105 টাকা দিব, সে কিন্তু খুশি হবে, যদিও ইনফ্লেশন রেট 5%। বাট আপনি যদি বলেন ভাই 100 টাকার জায়গায় 98 টাকা দিব, ডিফ্লেশন রেট 2%, সে খুশি হবে না। এটাই নর্মাল পিপলের নেচার, এবং এটাই পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখা গেছে যে যখন ডিফ্লেশন হয় তখন ইকোনমিতে আসলে ইকোনমির যে সাইকেল গুলো আছে বা ইকোনমির নর্মাল মোড অফ বিহেভিয়ার যেগুলো আছে সেগুলো ডিসরাপ্টেড হয়। তো দ্যাটস ওয়াই বলা হয় যে ডিফ্লেশন ইজ ডিফ্লেশন হলো ইনফ্লেশনের থেকে খারাপ। বাট ইনফ্লেশনও খারাপ যদি এটা অনিয়ন্ত্রিত ইনফ্লেশন হয়, হাইপার ইনফ্লেশন হয়, বা হাই রেটে ইনফ্লেশন, পারসিস্টেন্ট ইনফ্লেশন হয় হাই রেটে, এগুলোও খারাপ। ঠিক আছে? বাট ডিফ্লেশন অবশ্যই খারাপ। আর ইনফ্লেশন যদি লো রেটে থাকে, একটা একটা নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে, নর্মালি আমরা বলি 0 to 5%, এটার মধ্যে যদি ইনফ্লেশন থাকে, সেটাকে আমরা বলি যে এটাকে মডারেট ইনফ্লেশন বলা হয়, এবং দিস ইজ গুড ফর দ্য ইকোনমি এন্ড হেলদি ফর দ্য ইকোনমি। সো বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো যে এটা আসলে নর্মাল সেন্সে এটা আসলে খারাপ হওয়ার কথা না ডিপ্রেশন। বাট যেহেতু আমরা ইকোনমিটা শুধুমাত্র আপনার বইয়ের ভাষায় চলে না, ইকোনমিক চলে হলো ইকোনমির যেই পার্টিসিপেন্ট আছে, যে যারা আছি আমরা ইকোনমিতে, মানুষ, আমরা মানুষ ইন দা ফর্ম অফ হাউসহোল্ড আছে, ইন দা ফর্ম অফ ইনভেস্টর আছে, ইন দা ফর্ম অফ ল্যান্ডার আছে, ইন দা ফর্ম অফ বড়োয়ার আছে, ঠিক আছে, ইন দা ফর্ম অফ কোম্পানি আছে। এই এদেরকে দিয়েই আসলে ইকোনমি চলে। তো এদের মধ্যে যখন ইকোনমিতে ডিফ্লেশন থাকে, এদের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন থাকে, যেটার কারণে ইকোনমিক অ্যাক্টিভিটিস আসলে আপনার আহ, যেইভাবে রান করার কথা সেইভাবে রান করে না, ডিসরাপ্টেড হয়। আর ডিসরাপ্টেড হইলেই তখন ইকোনমিতে আসলে আউটপুট এন্ড রেজাল্টটা খারাপ হয়। সো দ্যাটস ওয়াই বলা হয় যে ডিপ্রেশনটা ইকোনমির জন্য খারাপ রেদার দ্যান ইনফ্লেশন। হোপফুলি আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি। এনিথিং এলস, আর কারো কোনো কোশ্চেন? স্যার জি। স্যার ইকুইলিব্রিয়ামের চেঞ্জ হয় যখন একদিকে ডিমান্ড শকস হয় আর কি, ওইটা একটু বোঝালে ভালো হবে। স্লাইড নাম্বারটা বলতে পারেন? স্যার স্লাইড নাম্বার তো জানিনি। আচ্ছা, আমি দেখতেছি। একটা কোয়েশ্চেন আসছে এখানে যে ভলকার ডিসইনফ্লেশন 1980 to 86, এখানে শুরুতে আনএমপ্লয়মেন্ট ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, এক পর্যায়ে আগের থেকেও বেশি আনএমপ্লয়মেন্ট কমে গেছে, এবং ইনফ্লেশন অনেক কমে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা আচ্ছা, আমরা আপনার কোয়েশ্চেনটাতে আসতেছি, আমি এটা একটু দেখে আসি। তো আহ, এই এই পয়েন্টটা নিয়ে কথা বলা হচ্ছে যে বল্কার ডিসইনফ্লেশন যেটা ছিল এখানে, ইনিশিয়ালি বলা হয়েছে যে উনি প্রথমে চেয়েছিলেন যে ইকোনমিতে যেভাবে হোক আমার ইনফ্লেশন রেটটা কমাইতে হবে, কারণ উনি যখন ইকোনমি
ইকোনমিস্ট হিসেবে নিযুক্ত হন তখন দেখেন ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল, 13.5%। সরি, ইনফ্লেশন রেট অনেক হাই ছিল। তো ওনার একটা এজেন্ডা ছিল যে উনি চাচ্ছিলেন যে ইকোনমিতে কিভাবে ইনফ্লেশন রেট কমানো যায়। তো সেটার জন্য উনি যেটা ইনিশিয়ালি করেছিলেন যে আপনার আপনার একটা ডিমান্ড শক নিয়ে আসছিলেন। ডিমান্ড শক মানে ডিমান্ড কমে গিয়েছিল, ঠিক আছে? ডিমান্ড কমে গিয়েছিল ইন দ্যাট ফর্ম অফ আপনার এগ্রিগেট ডিমান্ডের যে মানে এগ্রিগেট ডিমান্ডের যে আপনার কম্পোনেন্ট গুলো আছে সেইখানে উনি চেঞ্জ নিয়ে আসছিলেন, ঠিক আছে? যে আইদার সি অথবা জি অথবা আই অথবা এন এক্স, ঠিক আছে? এই পয়েন্ট গুলোতে উনি কমিয়ে ফেলছেন। যে আইদার আপনার দেখা গেছে যে হইতে পারে যে আপনার ট্যাক্স রেট বাড়ানো হয়েছে, যে কারণে আপনার ডিসপোজেবল ইনকাম কমে গেছে, সো মানুষের ডিমান্ড কমে গেছে, অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার উনি কমায় দিচ্ছেন, অথবা ইকোনমিতে ইনভেস্টমেন্টের অপরচুনিটি অনেক দেখা গেছে যে আপনি ট্যাক্স বেশি হওয়ার কারণে হইতে পারে যে আপনি বেশি ইনভেস্টমেন্ট করতেছেন না, বিকজ ইনভেস্টমেন্ট বেশি করলে আপনার সেখান থেকে যে রিটার্নটা আসবে সেটার উপর আপনার ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? সো ইনফ্লেশন বাদে অন্য যে কোনো কারণে আপনার যেটা হয়েছে যে উনি ইকোনমিতে ডিমান্ড শক নিয়ে আসছে। তো ডিমান্ড শকের কারণে যেটা হয়েছিল যে ডিমান্ড কার্ভ ইনিশিয়ালি শিফট করলো, এই যে 1 থেকে 2-তে আসলো। তো ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ছিল এই পয়েন্ট, এখন উনি এই পয়েন্টে চলে আসছেন। এই পয়েন্টে চলে আসার কারণে যেটা হয়েছে যে আপনার লং রান এগ্রিগেট আউটপুট যেটা, সেটা থেকে কম আউটপুট প্রডিউস হইতেছে। তো কম আউটপুট প্রডিউস হলে আমরা বলেছি যে এই পয়েন্টে যেহেতু কম আউটপুট প্রডিউস হচ্ছে, তো আমার কি হবে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, যেটা আপনার পটেনশিয়াল আউটপুট থেকে আপনি কম আউটপুট প্রডিউস করতেছেন, ঠিক আছে? তো আউটপুট যখন বেড়ে যাবে তখন যেটা হচ্ছে যে মানুষজনের ওয়েজেস, মানে পটেনশিয়াল আউটপুট কমে যাওয়ার কারণে দেখা যাবে অনেক মানুষ হয়তো আনএমপ্লয়েড রয়ে গেছে, তখন তারা দেখা যাবে তাদের ওয়েজেস কমায় দিবে, ঠিক আছে? ওয়েজেস কমায় দিবে, বা আপনার ধরেন আরো বেশি টাইম কাজ করতে, তারা একই রেটে আরো বেশি টাইম কাজ করতে উদ্বুদ্ধ থাকবে, ঠিক আছে? তারপর দেখা যাবে যে ইকোনমিতে আপনার অ্যাভেলেবল ক্যাপিটাল পড়ে আছে যেটা ইউজ করা হচ্ছে না, ঠিক আছে? সো এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো আনইউজ থাকে যখন আপনার পটেনশিয়াল আউটপুট থেকে আপনার অ্যাকচুয়াল আউটপুট কম হয়। সো ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো যদি আনইউজ থাকে, সেই টাকাটা আপনি কি করতে পারেন, যেহেতু আনইউজড আছে তখন তাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্টটা কমে যাবে। ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট কমে গেলে তখন তারা যেটা করবে যে লোয়ার রেটেও তারা ধরেন লোন দিতে চাইবে, লোয়ার রেটে লোন দিবে, ওয়েজেস এর রেটটা কমে যাবে, কারণ মানুষ এখন চাকরি মানে যে আনএমপ্লয়মেন্ট বেশি, মানুষ এখন চাকরি করছে, কম খরচ হচ্ছে, চাকরি করতে রাজি থাকবে, ঠিক আছে? তো সেই সব কারণে তখন যেটা হবে যে তখন আবার কোম্পানিগুলো তাদের সাপ্লাই বাড়ানো শুরু করবে, বিকজ এই যে সাপ্লাই কার্ভটা শিফট করবে, বিকজ তারা এখন লো কস্টে প্রোডাকশন করতে পারতেছে, কনসিডারিং প্রাইস এন্ড ইনফ্লেশন সেম, এগুলো সেম রেখে আমরা কি করতেছে, লো কস্টে প্রোডাকশন বাড়াইতে পারতেছে। তো তারা তখন সাপ্লাই বাড়িয়ে দিবে, সাপ্লাই বাড়িয়ে দেওয়ার কারণে এই পয়েন্টে চলে আসে। এই পয়েন্টে চলে আসার কারণে দেখেন আবার লং রান এগ্রিগেট সাপ্লাই পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টে চলে আসতেছে, সো পটেনশিয়াল আউটপুটে চলে আসতেছে। তো এখানে যেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে যেটা হচ্ছে যে আমার ইনফ্লেশন কমতেছে, এই যে ইনফ্লেশন কিন্তু এখানে দেখেন কমে যাচ্ছে, কমে প্রায় 1.9-এ চলে আসছে। আর আহ, যেটা হচ্ছে যে আউটপুটে যেটা হচ্ছে, আউটপুট প্রথমত আপনার কমে গিয়েছিল, কমে যাওয়ার কারণে প্রথমত আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, দেন আবার আউটপুট বেড়ে গিয়েছে, বেড়ে যাওয়ার কারণে আনএমপ্লয়মেন্ট কমে গেছে। আচ্ছা, তো এটা ছিল বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনার কোয়েশ্চেন যেটা ছিল যে স্যার এটা বাংলাদেশের অর্থনীতির সাথে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাংলাদেশের অর্থনীতির সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ। যে আমরা যেহেতু আমাদের, আপনারা জানেন যে আমাদের ইনফ্লেশন রেট এখন অনেক বেশি, ঠিক আছে? যদিও গভর্নমেন্ট যেটাই বলুক না কেন, আমরা আমাদের যখন ডেইলি অ্যাক্টিভিটিস পারফর্ম করি আমরা বুঝি যে আসলে ইনফ্লেশন যে অনেক বেড়ে গেছে এটাও আমরা বুঝতেছি, ঠিক আছে? এখন কথা হলো যে এই যে পলিসি গুলো যখন ইমপ্লিমেন্ট করা হয় তখন আমরা একটা পয়েন্টে আমরা বলছি যে পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার যেই ফ্যাক্টরস গুলো আছে সেই ফ্যাক্টরস গুলোর অবস্থা কি আছে, ঠিক আছে? বাংলাদেশে তো এখনো আনএমপ্লয়মেন্ট অনেক বেশি, ঠিক আছে? এখন আপনি চাইলেই সেখানে চেঞ্জ করতে পারবেন না, যে আপনি খুব দ্রুত আপনি কি বলে এখনো আমরা হয়তো বা পটেনশিয়াল আউটপুটে এখনো যাইতেই পারি না, ঠিক আছে? সো যেহেতু আমরা এখনো পটেনশিয়াল আউটপুটে যাইতেই পারি নাই, সো সেই ক্ষেত্রে এমন কোনো অ্যাক্টিভিটিস নিয়ে যে আপনি চাইলেই ডিমান্ড শক করতে পারবেন, ব্যাপারটা এত সহজ না। যে আমি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমায় দিলাম বা আমি ট্যাক্স বাড়ায় দিলাম, ঠিক আছে?
সেটা করেই যে আপনি অনেক সহজেই আপনি ডিমান্ড শক নিয়ে আসবেন, এটা আসলে পসিবল। এবং দ্য থিং ইজ দ্যাট বাংলাদেশের ইকোনমি আসলে গত প্রায় 10-15 বছর ধরে আমরা অনেকটা এক্সপানশনারি পলিসিতেই যাচ্ছি। বিকজ দেখেন আমরা যে পরিমাণ কনস্ট্রাকশন প্রজেক্ট হচ্ছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অনেক হাই হচ্ছে, সেগুলো সবই আসলে আপনার মূলত এক্সপানশনারি মনিটারি পলিসির পার্ট। ঠিক আছে, সো আমি কিন্তু এমনিতেই আমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অনেক বাড়াচ্ছি। ঠিক আছে, সো এইসব দ্য থিং ইজ দ্যাট ইটস ট্রু যে আমরা যদি এই ভলকার ডিসইনফ্লেশনটা ইউজ করতে পারি, প্রবাবলি আমাদের জন্য ভালো হবে, ইনফ্লেশন কমবে। বাট দ্য থিং ইজ দ্যাট আমরা কি আসলে ওই সিনারিওতে আছি কিনা? আমরা যখন ভলকার ইনফ্লেশনে যে ইনিশিয়াল পয়েন্টটা ধরে নিয়েছি যে আমরা পটেনশিয়াল আউটপুটে আছি, ঠিক আছে, আমরা কি আদৌ পটেনশিয়াল আউটপুটে আছি কিনা? ঠিক আছে, এবং সেইখান থেকে আমরা কোনো পলিসির মাধ্যমে আসলেই কি আমরা আমাদের এগ্রিগেট ডিমান্ডটাকে শিফট করতে পারবো কিনা। না পারার কতগুলো কারণের মধ্যে আমি একটা বললাম যে আমরা আসলে পটেনশিয়াল আউটপুটে এখনো নাই, বিকজ আমাদের আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি। প্লাস আমাদের ধরেন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আমরা চাইলেই কমাইতে পারবো না এখন, বিকজ আমাদের অনেকগুলো প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যেগুলোর জন্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করতে হবে, না হলে প্রজেক্ট গুলো আনফিনিশ থাকবে। ঠিক আছে, আপনি চাইলেই হঠাৎ করে ট্যাক্স বাড়াইতে পারবেন না, because এমনিতেই জনগণের অবস্থা খারাপ। আপনি যদি হঠাৎ করে ট্যাক্স বাড়ায় দেন তখন আরো প্রবলেমের সম্মুখীন হবে। সো দ্য থিং ইজ দ্যাট আমার মতে, আমি যতটুকু বুঝি, যে ইটস নট এ গুড টাইম ইন বাংলাদেশ টু অ্যাপ্লাই ভলকারস ডিসইনফ্লেশন টাইপ অফ পলিসি ইন বাংলাদেশ। ঠিক আছে, যে বাংলাদেশে এই ধরনের পলিসি এখন অ্যাপ্লিকেশন করার মতো মানে সুযোগটা কম। মানে বাংলাদেশের ওই কন্ডিশন নাই যে কন্ডিশনে এই ধরনের পলিসি ইউজ করে আমরা আহ, মানে চেঞ্জ নিয়ে আসতে পারবো আর কি। হোপফুলি আপনার অ্যান্সার পেয়েছেন। তারপর যদি আরো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা বলছিলেন সেটা হলো, যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল সাপ্লাই। আপনি যিনি কোয়েশ্চেনটা করেছেন আরেকবার কি বলবেন, যে আপনারটা কি ডিমান্ড শক নিয়ে কোয়েশ্চেন ছিল আর সাপ্লাই শক? স্যার ডিমান্ড শক নিয়েছিল আর আমি বুঝেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কারণ এই ভলকার ডিসইনফ্লেশনটা মূলত আসলে ডিমান্ড শকের উপরই ডিপেন্ড করে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোয়েশ্চেন? আপনাদের মিড টার্মের রুটিন কি দেওয়া হয়েছে এখনো? জি স্যার। 19 তারিখ থেকেই হবে পরীক্ষা? জি স্যার। এনিথিং এলস? আর কারো কোনো কোয়েশ্চেন? আপনারা চ্যাটে বলতে পারেন অথবা ডিরেক্টলি আস্ক করতে পারেন। ওকে, নেক্সট ক্লাস তো আপনাদের সাথে আমার হলো বৃহস্পতিবারে। সো বৃহস্পতিবারে আমাদের প্ল্যানিং হলো আমরা চ্যাপ্টার 24 শুরু করব। সো চ্যাপ্টার 24 যদি আমরা শুরু করি, চ্যাপ্টার 24, হ্যাঁ চ্যাপ্টার 24 আমরা শুরু করতে পারবো। এবং বৃহস্পতিবারে আপনাদের সাথে আমাদের, যেহেতু এখন পর্যন্ত অফলাইনের কথা কিছু বলা হয়নি, সো সেটা বৃহস্পতিবার আমাদের ক্লাস হওয়ার কথা হলো 11টা 45। হোপফুলি 11টা 45 আপনাদের এ সেকশন বি সেকশন
আপনাদের ফ্রি থাকার কথা। বৃহস্পতিবারে আমরা অনলাইনেই নিব ক্লাসটা, ঠিক আছে? সো চ্যাপ্টার 24 নিয়ে আমরা আলোচনা করব। আহ, মানে আমার এখন পর্যন্ত ইচ্ছা অনলাইনই নেয়ার। আমি আপনাদের সাইটটা আগে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো আজকে। মনে হচ্ছে আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন নাই। নো স্যার। আমি আর 2 মিনিট থাকবো অনলাইনে। আপনারা যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, আর 2 মিনিট পরে লিভ নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে ক্লাস হবে 11টা 45। হোপফুলি আমি অনলাইনে ক্লাসটা নিব, যদি আর অফলাইনে হলে তো ক্যাম্পাস যেই নেওয়া হবে। চ্যাপ্টার 24 আমরা আলোচনা করছি। আর এই চ্যাপ্টারের শেষের দিকে কিছু জিনিস আছে, সেগুলো আমি এই যে ফিলিপস কার্ভ অথবা অকুন্স ল, এই পয়েন্টগুলো আমি আসলে চাচ্ছি না, বিকজ দিজ আর থিংস শুড বি ডিসকাসড ইন ইয়ার ম্যাক্রো ইকোনমিক্স কোর্স। আমি চাচ্ছি না এগুলো নিয়ে আপনাদেরকে মানে টেস্ট করার পরীক্ষাতে। তো এর জন্য আমি আলোচনাও করি নাই আমার ডিসকাশনে। তারপরেও আমি আপনাদের টিচারের সাথে, মানে সি সেকশনের অন্য যিনি টিচার আছেন ওনার সাথে কথা বলবো, দেখবো যে উনি এ বিষয়ে কিভাবে চিন্তা করতেছেন। সো আমি বলবো যে এগুলা টেস্ট না করার জন্য, বাট উনি যদি মনে করেন যে না এগুলা টেস্ট করা লাগতে পারে বা করার দরকার আছে, তাহলে আমি আপনাদের জানাই দিব। দরকার পড়লে সেটা এই পোর্শন গুলোর উপর আমি একটা ক্লাস নিয়ে দিব, সমস্যা নাই। এখানে 2টা পয়েন্টই আমি আলোচনা করি নাই, একটা হলো ফিলিপস কার্ভ আর একটা হলো ওপেন ল। ঠিক আছে, সো সো এই 2টা পয়েন্ট যদি মানে আপাতত আপনাদের পড়ার দরকার নাই মিড টার্মের জন্য, বাট যদি উনি বলেন যে এই 2টা উনি মিড টার্মে রাখতে চাচ্ছেন বা ফাইনালে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি হয়তো এটা নিয়ে একটা রিভিউ সেশন নিয়ে নিব, সমস্যা। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, তাহলে বৃহস্পতিবার আপনাদের সাথে দেখা হবে আবার।